আসসালামু আলাইকুম। তো আজকে হয়তো আমার জীবনে নেওয়া প্রথম ক্লাস এবং প্রথমেই আমি একটা অধ্যায় শুরু করব। সেটা হলো আমাদের যে এসএসসি যে কেমিস্ট্রি তার যে সিক্সথ চ্যাপ্টার 6.3 ওইখানে যে রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ বা কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যান্ড কেমিক্যাল ইকুয়েশনস এখান থেকে। কিন্তু মিডিল থেকে করব কেন, এটার একটা স্পেসিফিক কারণ আছে, হয়তো পরের দিন আমি বলবো। কিন্তু আজকে আমি এই অধ্যায়টা নিয়ে শুরু করব। এটা মূলত কি অধ্যায়? এই অধ্যায়ে মূলত আমরা শিখব রাসায়নিক যে বিক্রিয়া এবং রাসায়নিক যে সমীকরণ সেসব নিয়ে। আমাদের ফুল কেমিস্ট্রি আমরা জানি কি সম্পূর্ণ বিক্রিয়া নির্ভর। বিক্রিয়া দিয়ে প্রত্যেকটা জিনিস এখানে আমরা সংঘটিত করি। বিক্রিয়া হয়, উৎপাদ থেকে একটা উৎপাদ থাকে, উৎপাদ থেকে পরবর্তীতে বিক্রিয়ক হয়, আবার বিক্রিয়ক থাকে, বিক্রিয়ক থেকে পরবর্তীতে আবার উৎপাদ হয়। এটা একটা পরস্পর বিনিময়ের মাধ্যমে যত প্রকার রাসায়নিক বিক্রিয়া সেগুলো কিন্তু সংঘটিত হয়। তো যদি প্রথমে আমরা যে রাসায়নিক বিক্রিয়া কি এটার একটা বৈশিষ্ট্য বা এটার একটা সংজ্ঞা দেখি, তাহলে আমরা দেখতে পারতেছি কি যে রাসায়নিক বিক্রিয়া অবশ্যই চেষ্টা করবো একটু দাগাই দাগাই পড়ার, কারণ দাগালে হয় কি জিনিসটা চোখে পড়ে, বিশেষ করে সংজ্ঞাগুলো। এখানে সংজ্ঞাটা কি যে যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। এইটা একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা আমরা এখান থেকে পেয়ে গেলাম। কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে কি, পরীক্ষায় আসে রাসায়নিক সমীকরণটা কি। তখন আমরা কি বলবো, রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় সেই সমীকরণকে কি বলে, রাসায়নিক সমীকরণ। সো আমরা এই দুটো সংজ্ঞা এখন জেনে নিলাম। তো তারপরে আমাদের যে টপিক সেটা কি, সেটা হলো আমরা যে রাসায়নিক সমীকরণগুলো করব এগুলো কিন্তু বেশ কয়েকটা নিয়ম আছে, কারণ আমরা জানি কি পৃথিবীর সব কিছু একটা নিয়মের আন্ডারে, তাই না? তো এই নিয়মটা যেহেতু আমরা ফলো করব, এক নম্বরের যে নিয়ম সবচেয়ে ইজি নিয়ম, গণিতে আমরা জানি কি সমান চিহ্ন ব্যবহার করা হয়। যেমন যদি আমি দিই 2+1 সমান সমান, এখানে কিন্তু একটা সমান সমান চিহ্ন দিচ্ছি, লিখতেছি আমরা কত 3। কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সমান চিহ্ন ইউজ করি, বাট কোন ক্ষেত্রে? গণিতে যেমন সমীকরণের মাঝে একটি সমান চিহ্ন ব্যবহার করা হয়, তেমনি কোনো বিক্রিয়ার বাম পাশে এবং উৎপাদ ডান পাশে লিখে তার মাঝে একটি সমান চিহ্ন বা তীর চিহ্ন ব্যবহার করতে হয়। এখানে আছে সমান চিহ্ন, আবার আছে এখানে কি তীর চিহ্ন। একটু পরবর্তীতে আমরা দেখব যে সমান চিহ্ন কোথায় ব্যবহার করতে হয় আর এই তীর চিহ্নটা কোথায় ব্যবহার করতে হয়। এরপরে আমাদের 2 নম্বরে আছে বিক্রিয়সমূহ এবং উৎপাদসমূহকে রাসায়নিক প্রতীক বা সংকেতের মাধ্যমে লেখা। আবার একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়কসমূহের মাঝে যোগ চিহ্ন দিতে হবে এবং একাধিক উৎপাদ থাকলে উৎপাদকের মাঝে যোগ চিহ্ন দিতে হবে। এটা আমি পরের যে এক্সাম্পল আছে পরের পেজে সেখান থেকে বোঝাবো। এখানে ফার্স্টে কি বলছিলাম, আমি যদি 2 নম্বরে রিপিট যাই, যে যদি একাধিক উৎপাদ থাকে, এখানে উৎপাদ কিন্তু দুটো, একটা হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। দুটো উৎপাদ মিলে যেহেতু এখানে H2O তৈরি করছে, এই জন্য মাঝে আমরা কি দিয়েছি, প্লাস দিয়েছি। সো এখানে আমরা আবার বলছে যে 3 নম্বরে যে প্রক্রিয়ায় সমীকরণের বাম পাশের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা এবং ডান পাশের ওই একই মৌলের পরস্পর সংখ্যা সমান করা হয়, সেই প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সমতা বলে। এখানে আমরা দেখছি কি হাইড্রোজেন, এটা যদি আমি নর্মালি বিক্রিয়াটা লিখি, অনেক জায়গায় লেখা থাকে এরকম H2। আমরা জানি প্রত্যেকটা যখন বিক্রিয়া হয় প্রত্যেকটা কিন্তু গ্যাসের মতো থাকে, পরবর্তীতে সেটা লিকুইড বা সলিড ইত্যাদিতে পরিণত হয়। এখানে আছে H2, দেন এটা O2, দুটো পরস্পর যদি বিক্রিয়া করে তাহলে তৈরি করে কি H2O। কিন্তু H2O তে আমরা দেখতে পারতেছি কি অক্সিজেন ছিল দুইটা, বাট এখানে আছে একটা, এজন্য আমরা ফার্স্টে এখানে একটা 2 যোগ করি। কিন্তু 2 যোগ করার পরে কি হলো, অক্সিজেন তো 2টা হয়ে গেল, বাট এখানে হাইড্রোজেন কিন্তু 4টা হয়ে গেল। তাই 4টাকে সমান করার জন্য এখানে আমরা আর একটা এক্সট্রা 2 দিয়ে গুণ দিয়ে 4 করে দিই। কিন্তু এটা আমরা কেন করি, কিভাবে করতে হয়, এটা পরবর্তীতে আরও বিশাল আকারে লেখা আছে। কিন্তু এই রাসায়নিক সমীকরণের সমতার আর একটা ইম্পর্টেন্ট বিষয় কি জানো, রাসায়নিক সমতাকৃত কোনো একটা এরকম সমীকরণ তুমি যদি পাও, তুমি সমান দিয়েও লিখতে পারবা, তীর চিহ্ন দিয়েও লিখতে পারবা। কিন্তু যদি তুমি সমতাকরণ না করো তখন কিন্তু তুমি সমান চিহ্ন ইউজ করতে পারবা না। তো এর পরবর্তীতে আমাদের কি আছে, যেটা বললাম সেটাই দেওয়া 4 নাম্বার।
যে কখনো কখনো বিক্রিয়ার সমতা না করেও বিক্রিয়া দেখানো হয়, তখন সমান চিহ্ন না দিয়ে কি করতে হয়, তীর চিহ্ন ব্যবহার করতে হয়। যেমনটা আমি বললাম, দেখো এখানে কিন্তু সমতা করা নয়, সমতা করা নয়, এই জন্য তীর চিহ্ন বসানো। যদি সমতা আমরা করতে চাইতাম কি করতে হতো, ফার্স্টে এখানে একটা 2 যোগ লাগাতে হতো, দেন এখানে যেহেতু 4টা হাইড্রোজেন হয়ে গেল, সো এখানে আরেকটা 2 দিতে হবে। টপিক ক্লোজ। এরপরে আবার আমাদের ফার্স্ট আরেকটা দিয়েছে 5 নম্বরে, অনেক সময় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করেও রাসায়নিক সমীকরণ লেখা হয়। বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা পদার্থের ডান পাশে প্রথম বন্ধনীর মধ্যে প্রকাশ করা হয়। এক্ষেত্রে কোনো পদার্থ কঠিন হলে তার নামের আগে সলিডের প্রথম বর্ণ এস, অর্থাৎ যদি বিক্রিয়া করার সময় আমরা উৎপাদ পাই সলিড কিছু, তাহলে আমরা লিখব কি এস, কারণ এস তো সলিড বোঝায়। এর পরবর্তীতে যদি আবার এখানে আমরা তরল কিছু নিই, তাহলে লিখতে হবে কি লিকুইড বা এল। এরপরে যদি আমরা গ্যাসীয় কিছু নিই, তাহলে কি নিতে হবে, জি। কোনো পদার্থ পানিতে দ্রবীভূত হলে সেই দ্রবণকে বলা হয় জলীয় দ্রবণ। এই যে জলীয় দ্রবণ, যেমন কোনো পদার্থ যদি আমি লবণকে পানির মধ্যে মিশাই, তাহলে লবণ পানির মধ্যে মিশে যাবে না, সো এটাও কিন্তু এক প্রকার জলীয় দ্রবণ। এই জলীয় দ্রবণের নামকে আমরা বলি কি অ্যাকুয়াস, AQ। উপরের বিক্রিয়ায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস এবং উৎপন্ন পদার্থ পানি তরল, তাই তাকে লিখতে হবে, এখানে দেখো আমরা কি বললাম যে বিক্রিয়া সবসময় গ্যাসের মধ্যে সাধারণত হয়ে থাকে। এখানে হাইড্রোজেন গ্যাস এবং এখানে একটা অক্সিজেন গ্যাস, কিন্তু গ্যাস আর গ্যাস দুটো বিক্রিয়া করে তৈরি করলো কি আমাদের সবার পরিচিত পানি H2O। এই দেখো এখানে এল লেখা আছে, এল সমান সমান এখানে কি লিটার। দেন আবার রাসায়নিক সমীকরণের উদ্দেশ্য হচ্ছে কোন কোন পদার্থ বিক্রিয়া করে কোন কোন পদার্থ হয়েছে সেটি দেখানো। অনেক সময় সমতা না করেও সেটি দেখানো যেতে পারে। অনেক সময় আছে যে সেখানে আমাদের সমতা করা লাগে না, যদি সমতা চাই তাহলে আমরা সমতা করব। তুমি যখন এক্সামে লিখবা তখন চেষ্টা করবা সমতা যদি পারো করে দেওয়ার, আর যদি না পারো ভুল করার দরকার নাই, মার্ক পাবা, কিন্তু করে দিলে স্যাররা তোমাকে মনে করবে কি যে না ছেলেটি একটু স্মার্ট। তো পরবর্তীতে আমাদের 6 নাম্বার এর একটু এক্সটেনশন পরবর্তী পেজেও আছে, যে তবে যদি কোনো বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হয় বা কতটুকু তাপ শোষিত হয় তা সমীকরণে দেখাতে হয়, তবে সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার সমতা করতে হবে এবং বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা যেমন কঠিন, তরল আর গ্যাসীয় অবস্থা বা জলীয় অবস্থা ইত্যাদি লিখতে হবে, এটা কিন্তু মাস্ট। তো আমাদের এখানে যে লাস্টটা ফাংশন সেটা হলো কঠিন কার্বন ডাই অক্সাইডের সাথে, এখানে দেখো কি লেখা, কঠিন কার্বন ডাই অক্সাইড কিন্তু হয়, এই জন্য লিখছে কার্বন, এটা একটা কঠিন অবস্থায় আছে, এই জন্য এসতে সলিড, সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে এখানে অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া হয়ে কি তৈরি করলো, CO2 বা কার্বন ডাই অক্সাইড কি গ্যাস। এক্ষেত্রে রাসায়নিক সমীকরণের নিম্নরূপে লেখা যায়। তাহলে কি হলো, এখানে কার্বন একটা সলিড, অক্সিজেন একটি গ্যাস, বিক্রিয়া করে কি করলো কার্বন ডাই অক্সাইড একটি গ্যাস, পাশে যথাক্রমে SG দিয়ে আছে। আবার কঠিন ক্যালসিয়াম কার্বনেট, আমরা জানি কি ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট কি একটি ক্ষার হিসেবে অনেক সময় ইউজ করা হয়, আর এটা একটা কি ক্ষার। এই ক্ষেত্রে কিন্তু তুমি ক্ষারের সাথে একটু সিমিলারিটি পাবা, কেন, কারণ এখানে এটা অ্যাসিড, এটা এই জন্য মোটামুটি একটা ক্ষার ধরা হয়, যার কারণে লবণ আর পানি তৈরি করছে। এটা হয়তো তোমরা এইটা পড়ে আসছো, এটা একটা প্রশমন বিক্রিয়া। তো ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইডের তরল তৈরি করে। এখানে যে ক্যালসিয়াম কার্বনেট আছে সেটা কি একটা সলিড, এটা একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা অ্যাকুয়াস হিসেবে থাকে। তোমরা মনে হয় জানো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমাদের পেটের মধ্যেও থাকে বা পাকস্থলীর মধ্যে, যেটা খাদ্য পরিপাক করতে সহায়তা করে। এটা তৈরি কি হলো ক্যালসিয়াম ক্লোরাইড, এর এক প্রকার লবণ বলা যায়, আর তৈরি হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে, আর কি তৈরি হবে পানি। তো তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, এখানে কিন্তু সবগুলো এক্সাম্পলই দেওয়া আছে। এখানে দেখো বিক্রিয়া করলো কি কঠিন জিনিস সলিড অ্যাকুয়াসের সাথে, তৈরি হলো কি অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ। আবার দেখো এখানে গ্যাসও তৈরি হলো, যেটা বুদবুদ 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 আকারে উপরে উঠে যাবে, আর এখানে তৈরি হলো কি পানি। তো এখানে আমরা 3 রকমই কিন্তু পেয়ে গেলাম। এর পরবর্তীতে দেওয়া আছে কি
কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ প্রয়োগে সংঘটিত হয়, সেক্ষেত্রে তীরের উপর একটি ডেল্টা দিতে হয়। এখানে তীরের উপর কি দিতে হয়? ডেল্টা। এই ডেল্টাটা কেন দিতে হয় আমি যদি বলি, এই যে একটা ডেল্টা দেখতে পাচ্ছ, এই ডেল্টাটা আমরা কেন দিছি? এখানে দেওয়া আছে কি MgNO3 এটা একটা সলিড পদার্থ, কিন্তু এখানে যখন আমি তাপ দিছি, এই যেখানে আমি যখন তাপ দিছি, তাপ দেওয়ার ফলে এটা কি ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে NO2, দেন অক্সিজেন বা O2 এই গ্যাসে পরিণত হয়েছে। তো এখানে দেখো কি হয়েছে, একটা বড় যৌগ ছিল সেটা ভেঙে ভেঙে 3 রকম যৌগে পরিণত হয়েছে। ওকে, তাহলে এখানে পরবর্তীতে যে চ্যাপ্টার 7 আছে সেখানে তোমরা দেখতে পারবা যে এই যে ডেল্টা নেগেটিভ হলে আমরা ওটাকে বলি তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেল্টা পজিটিভ হলে আমরা বলি তাপহারী বিক্রিয়া। তো এই ডেল্টার উপর নির্ভর করে কিন্তু অনেক কাজ আছে। তো আজকে আমাদের টপিক মোটামুটি এতটুকুই ছিল, যে কিভাবে আমরা দেখতে পারবো বা মানে কিভাবে আমরা জানবো যে রাসায়নিক যে বিক্রিয়াগুলো হয় বা এর যে সমীকরণ, এগুলোর খুবই যে সাধারণ বৈশিষ্ট্যগুলো, সেই যে বৈশিষ্ট্যগুলো ওগুলো আমরা দেখলাম। তো আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।